সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। 11 বছর পর 5ই মে শাপলা চত্বরে গণহত্যার রহস্য ফাঁস। এবার ফেঁসে যাচ্ছে মোদি হাসিনা সহ প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা, আন্তর্জাতিক গণমাধ্যমের রিপোর্টে। সবশেষে দেখবেন জয় হাসিনার কুকর্মের গোপন ভিডিও ফাঁস, থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনা নির্লজ্জভাবে বলেছিল 5ই মে কেউ মারা যায়নি, রং মেখে নাকি তারা শুয়েছিল। শেখ হাসিনার সামরিক সচিব হেফাজতের মিটিংয়ে এসে বলেছিল কেউ মারা যায়নি। 5ই মে চ্যানেলগুলোর ফুটেজ সংগ্রহ করেছিল, যেমন দিগন্ত টিভি, ইসলামিক টিভি, সেগুলো বন্ধ করে দেওয়া হয়। দেশের কোনো মিডিয়া হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত রিপোর্ট ছাপায়নি। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি কয়েকটা বিদেশি সংবাদ মাধ্যমের রিপোর্ট থেকেই কিছুটা সংবাদ আপনাদের জানাচ্ছি। গার্ডেনের রিপোর্টে বলা হয়েছিল 30 জনের বেশি নিহত হয়েছিল। বিবিসির সংবাদ বলা হয়েছিল 27 জনের বেশি নিহত হয়েছিল। আল জাজিরা একটি খুব চমৎকার রিপোর্ট করেছিল তার একটি সামরিক কোর স্থানে। আব্দুল জলিল নামে এক সাক্ষাৎকার নেয়। সে 5ই মে সারারাত 14টা মরদেহ কবর দিয়েছে, যাদের প্রত্যেকের মুখে দাড়ি ছিল এবং শরীরে বুলেটের চিহ্ন ছিল। পিনাকি বলে, 2013 সালের 5ই মে ঠিক কতজন নিহত হয়েছে তার পরিসংখ্যান এখনও হয়নি। এই পরিসংখ্যান না হতে পারে সে ব্যবস্থা করতে ফ্যাসিস্ট হাসিনা এবং তার জল্লাদ বাহিনী। মানবাধিকার সংস্থা অধিকার একটি প্রাথমিক তালিকা করেছিল। 61 জনের সেই তালিকা হেফাজতে ইসলামের অধিকার হস্তান্তর করেছিল। সেই তালিকা নিয়ে কাজ করার অপরাধে মানবিক নেতা আদিলুর রহমানকে গ্রেপ্তার করা হয়। আদিলুর রহমানকে গুম বা হত্যা করার পরিকল্পনা থাকলেও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার চাপে সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেনি হাসিনা। তবে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে আদিলুর রহমানকে। পিনাকি ভট্টাচার্য বলেন, আমি আজকে প্রমাণ দেব কমপক্ষে 71 জন আলেমকে 5ই মে 42 লাশ হিসেবে দাফন করা হয়েছিল। কিছু লাশকে পরিচয় সহ দাফন করা হয়েছিল। আমি 71-এর ঘাতক দালাল নির্মল কমিটি সেই হিসাবকে যদি আমলে নেই, তাহলে তাদের হিসাব অনুযায়ী 39 জন আলেমের কবর তারা নিজেরাই আইডেন্টিফাই করেছিল। তাহলে সেই হিসাবটা আমলে নিলে মোট মৃত্যুর সংখ্যা 110 জন। আর আমি আজ হিসাব মিটিয়ে দিব। আসেন আমরা কাগজে কলমে তথ্য প্রমাণ সহ দেখি 5ই মে কতজন আলেমকে 42 লাশ হিসেবে দাফন করা হয়েছিল। হত্যার পর হত্যাকারী যে কাজটা করে তা হচ্ছে লাশ লুকায়। সেই লাশ নিজেও কবর দিতে পারে, কিন্তু নিজে অসংখ্য লাশ কবর দেওয়া সম্ভব না। এই কাজ করতে গেলে শতাব্দী পরেও সেই গণকবর আবিষ্কৃত হবে। মৃত্যুদেহের শরীরে থাকা বুলেট পচবে না, মাংস পচে বুলেট মাটিতে লেগে থাকবে। তখন খুব সহজেই গণকবর আর সেই কবরে শুয়ে থাকা দুর্ভাগ্যের কপালে কি ঘটেছিল সেটা বের করা সম্ভব। পিনাকি আরও বলেন, খুনিদের জন্য, জল্লাদের জন্য সবচেয়ে কার্যকর পদ্ধতি হচ্ছে সেই লাশগুলোকে 42 লাশ হিসেবে আইনসঙ্গতভাবে দাফন করে ফেলা। আমরা জানি 42 মুসলিম লাশ দাফন করে আঞ্জুমান মফিদুল ইসলাম। আমরা আঞ্জুমান মফিদুল ইসলামের 42 লাশ দাফনের হিসাব দেখব আর খুঁজে দেখব কোন মাসে অস্বাভাবিক সংখ্যা লাশ দাফন হয়েছে। আঞ্জুমান মফিদুল ইসলাম এর হিসাব বলছে 2013 সালে সর্বাধিক 1430টি মৃত্যুদেহের অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে। 2010 সালে এর সংখ্যা ছিল 10,204 জন। 2011 সালে সংখ্যাটি ছিল 10,191 জন। 2012 সালে এটি ছিল 12,047 জন। পিনাকি ভট্টাচার্য বলেন, এবার আসেন আমরা 2013 সালে প্রত্যেক মাসে 42 লাশ দাফনের হিসাব দেখি। 11 মাসে গড়ে 103 জনকে দাফন করা হয়েছে। শুধু মে মাসে দাফন করা হয়েছে অবিশ্বাস্য সংখ্যা 367 জন। শুধু মে মাসে 367 জনের মৃত্যু, এটা আউটলায়ার, একটাই মাত্র আউটলায়ার। পিনাকি বলেন, হাসিনা তোমার বুদ্ধি এত যে তুমি লাশ গুম করবা। মাটি খুঁড়ে আমরা আমাদের ভাইদের মৃত্যুদেহ বের করব। যে লাশ তুমি গুম করেছ সেই খুনের দায় তোমার বিচার হবে। 5ই মে কমপক্ষে 71 জন শহীদকে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। অকাটর প্রমাণ দিলাম। দুনিয়ার কেউ নেই যে আমার এই হিসাবটা চ্যালেঞ্জ জানাতে পারে। পিনাকি ভট্টাচার্য বলেন, প্রত্যেক ফোঁটা রক্তের বদলা দেবে হাসিনা, আর তোমার বাহিনীরে তৈরি রাখো।
আমাদের ভাইরা আসবে, ওরা শহীদ, ওরা মরেনি, ওরা মৃত্যুজয়। 5ই মে নাম না জানা অসংখ্য শহীদের নাম একদিন জানাবো, তাদের পরিবার পরিজনের কবর খুঁজে পাবে। সেদিন আমাদের সফল ক্ষমতা, লজ্জা থেকে, গ্লানি থেকে আমরা মুক্ত হব। পিনাকি ভট্টাচার্য বলেন, হাসিনার বিকল্প দেখানো তথ্য দিয়ে বিএনপিকে বেশ কণ্ঠস্বর করে রাখছে, কিন্তু প্রফেসর ইউনূসের সামনে হাসিনা ধূলিকণার মতো তুচ্ছ। তাই হাসিনার এত আক্রোশ। হাসিনার সবচেয়ে বড় ভয় প্রফেসর ইউনূসকে নিয়ে। তিনি উচ্চশিক্ষিত, নোবেল বিজয়ী, সারা পৃথিবীতে সম্মানিত। বাংলাদেশের মানুষ তাকে পছন্দ করে। প্রফেসর ইউনূসকে নিয়ে হাসিনা তাল হারিয়ে ফেলেছে। কাঁঠাল রানী হাসিনা জানে তার দলের লোকেরা ডাক্তার ইউনূস রাষ্ট্রপ্রধান হলে খুশি হয়। এর আগে গ্রামীণ ফোনের বিজ্ঞাপন প্রচার বন্ধ করে দেয় হাসিনা এবং কল রেডের অভিযোগ এনে সিম বিক্রয় বন্ধ করে দেয় সরকার। বিআরটিসির গবেষণায় দেখা গেছে সবথেকে বেশি কল ড্রপ হয় সরকারি সিম টেলিটক। বাংলালিংকের কল রেট গ্রামীণ ফোনের থেকে বেশি, তাহলে টেলিটক এবং বাংলালিংকের সিম বন্ধ না করে গ্রামীণ ফোনের সিম বিক্রি বন্ধ করে দিল সরকার। দ্বিতীয় কারণ হচ্ছে কাঁঠাল রানী হাসিনা মনে করে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ফলে তিনি নোবেল পুরস্কার হকদার। ভারত হাসিনাকে প্রভাবিত করে যেন তিনি প্রফেসর ইউনূসকে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে মেনে নিতে অস্বীকার করে। সেই সময় ভারত ও আমেরিকা বাংলাদেশ প্রশ্নের সব বিষয়ে একমত ছিল, শুধু একটা বিষয় ছাড়া, সেটা হলো জামাত। ভারত কোনোভাবে জামাতকে পলিটিক্যালভাবে স্পেস দিতে চায় না। এটি বাংলাদেশের রাজনীতির একটি বড় ক্রিটিক্যাল জায়গা। আমেরিকা কোনোভাবে জামাতকে সন্ত্রাসী দল বলে মনে করে না। শুধু তাই নয়, আমেরিকা অ্যান্ড ইন্ডিয়া বিএনপি জামাতের প্রতিপক্ষ বাড়ছে। হাসিনাকে ভারত কনফার্মেশন দেয় যে প্রফেসর ইউনূসের সাথে বিএনপির ক্লোজ লিঙ্ক আছে। এর কারণ হিসাবে হাজির করে তত্ত্বাবধায়ক সরকার হিসেবে বিএনপি দল থেকে প্রফেসর ইউনূসের নাম করা। প্রফেসর ইউনূস একবার বলেছিল, গ্রামীণ ব্যাংকের 85 লাখ ঋণ গ্রহীতা আছেন, যাদের পরিবারকে হিসাব করলে 4 কোটি মানুষ গ্রামীণ ব্যাংকের সাথে যুক্ত, জনসংখ্যার 1/4 তার মানে ভোটের বিষয় প্রফেসর ইউনূস আওয়ামী লীগকে শেষ করে দিতে পারে। হাসিনা এই বক্তব্যটা সিরিয়াসলি নেয়। তাই প্রফেসর ইউনূসকে গ্রামীণ ব্যাংক ছাড়া করার জন্য মরিয়া হয়ে ওঠে, যাতে কোনোভাবে গ্রামীণ ব্যাংকের ঋণ আগ্রহিতা এবং তার পরিবারকে নিয়ে ইউনূস ভোটে আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে না পারে। বাংলাদেশকে জাতিসংঘ মানবাধিকার পরিষদ থেকে বহিষ্কার ও শান্তিরক্ষা মিশনে মানবাধিকার হরণকারীদের নিষিদ্ধ করতে জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে 14 কংগ্রেস।